আচ্ছা, হ্যালো স্টুডেন্ট, আশা করি সব ভালো আছো। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আমরা আজকে পড়ব উল্লম্ব বৃত্তাকার পথে কোনো বস্তুর ঘূর্ণন। ঠিক আছে, জিনিসটা এরকম যে কোনো একটা ঢিলকে তুমি যদি একটা দড়ি দিয়ে বাঁধো, দিয়ে যদি উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরাও, তাহলে সে তার ঘূর্ণনটা কেমন হবে, বা তাকে ঘোরাতে গেলে মিনিমাম কত বেগ থাকতে হবে তার নিচের পয়েন্টে, সেটা আমরা বার করব। ঠিক আছে, এটা কার্যক্ষমতা শক্তি আমরা পড়ছি, এবং কার্যক্ষমতা শক্তির মনে হয় এটা 3 নম্বর কি 4 নম্বর পার্ট যা হবে এটা হবে। তো চলো আমরা শুরু করি। আমাদের কী বলেছে, প্রথম প্রশ্নটা দেখো যে উল্লম্ব বৃত্তাকার পথে কোনো বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে সর্বনিম্ন বিন্দুতে সর্বনিম্ন বেগের রাশিমালা নির্ণয় করো। তার মানে একটা বস্তুকে আমরা উল্লম্ব বৃত্তাকার পথে মানে এইভাবে ঘোরাচ্ছি। ঠিক আছে, উল্লম্ব বৃত্তাকার পথ এটাকে বলে, অনুভূমিক নয় কিন্তু। এইটা হচ্ছে তার সর্বনিম্ন অবস্থান, আর এইখানে হচ্ছে তার সর্বোচ্চ অবস্থান, এটাকে আমরা বি বলছি। ঠিক আছে, আর এইটা হচ্ছে তার সেন্টার ও। বলছে যদি বস্তুটাকে বৃত্তাকার পথে ঘোরাতে চায় তাহলে এ পয়েন্টে তার সর্বনিম্ন বেগ কত হতে হবে, এটা আমাদের জিজ্ঞেস করেছে। ঠিক আছে, যদি বেগটা কম দিই তাহলে সে পুরোপুরি ওপর পর্যন্ত পৌঁছাবে না, তার আগে হয় পড়ে যাবে, আর তা নাহলে যদি মাঝখান পর্যন্ত যায় তাহলে সে এরকম দূরতে শুরু করবে। ঠিক আছে, অনেকগুলো কেস আছে, এগুলো আমরা একে একে আলোচনা করব। তবে যদি একটা নির্দিষ্ট বেগ দিই তাহলে হয়তো ওপর পর্যন্ত উঠে সে ঘুরতে পারবে, কিন্তু সেই বেগের থেকে কম বেগ দিলে দেখবো যে আমরা সে এত পর্যন্ত উঠে পড়ে গেল। বা যদি আরও কম বেগ দিই তাহলে এইখান পর্যন্ত উঠলো, দিয়ে এরকম করে দুলতে শুরু করলো। তাহলে এতগুলো কেস হয়। প্রথমে আমরা দেখব যে এ পয়েন্টে বেগটা যদি আমরা V1 বলি, আর বি পয়েন্টে যদি বেগটা V2 বলি, তাহলে এ পয়েন্টে সর্বনিম্ন বেগ কত হলে সে বি পয়েন্ট পর্যন্ত উঠতে পারবে, তার মানে ঘূর্ণনটা সম্পূর্ণ করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে কী কী ফোর্স কাজ করছে। এই বস্তুর ভর যদি এম হয় তাহলে নিচের দিকে এক্ষেত্রে mg কাজ করছে। যেহেতু বস্তুটা ঘুরছে সেই জন্য নিচের দিকে আরেকটা বল কাজ করবে, সেটা হচ্ছে mv1² যেখানে আরটা হচ্ছে যে দড়ি দিয়ে ঘোরাচ্ছি তার দৈর্ঘ্য, মানে আরটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। ঠিক আছে, আর এই দিক বরাবর তারের টান কাজ করছে, যেটাকে আমরা T1 বললাম। বি পয়েন্টের ক্ষেত্রে mgটা নিচের দিকে কাজ করছে, টানটাও নিচের দিকে কাজ করছে, এটাকে আমরা T2 বললাম। আর ওপর দিকে কাজ করছে mv2²r। ঠিক আছে, তাহলে বি পয়েন্টে কাজ করছে অপকেন্দ্র বল mv2²r, এটা আমাদের বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে বস্তুটা B2 পর্যন্ত উঠতে পারবে যদি mv2²rটা mg থেকে বড় হয়। mv2²r এইটা যদি গ্রেটার দেন বা ইকুয়াল টু mg হয়। অপকেন্দ্র বলটা যদি mg থেকে বড় হয়ে যায় বা মিনিমাম সমান হয় তাহলে কিন্তু বস্তুটা এখানে থাকতে পারবে। যদি mgটা বেশি হয়ে যায় mv2²r থেকে, তাহলে কিন্তু বস্তুটা নিচের দিকে নেমে যাবে। একটু ভালো করে চিন্তা করলেই পাবে যে মিনিমাম কন্ডিশন, মিনিমাম যে বেগে V2-র যে মিনিমাম বেগের জন্য বস্তুটা ঘুরতে পারবে সেটা হচ্ছে mv2²r ইকুয়াল টু mg, এবং সেই অবস্থানে তারের টানটা 0 হবে। T2টা দেখো, T2টা কত হয়, T2 প্লাস mg সমান mv2²r, তাহলে T2 সমান হয় mv2²r মাইনাস mg, তাহলে সেই অবস্থানে এটা 0 হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু mv2²rটা mg সঙ্গে সমান mg বসিয়ে দিলাম, তাহলে 0 হয়ে গেল। যদি এটা আমাদের এখন দরকার নেই, পরে আমরা টানটা বার করবো। তাহলে মিনিমাম V2 বেগ এমন হতে হবে যাতে mv2²rটা mg সঙ্গে সমান হয়। যদি mv2²rটা mg থেকে ছোট হয়ে যায় তাহলে কিন্তু বস্তুটা আর ঘুরবে না। বুঝে গেল? তাহলে বস্তুটা ঘোরার জন্য V2² মান যেটা হতে হবে, mটা যদি কেটে দিই সেটা হবে rg, তাহলে V2 সমান যেটা হতে হবে সেটা হচ্ছে √rg। তাহলে V2টা তো আমরা পেয়ে গেলাম, এবার আমরা V1টা বার করবো কী করে? খুব সোজা সূত্র, সিম্পল ল। V1টা কী করে হবে, সেটা হচ্ছে গতিশক্তির বা শক্তির সংরক্ষণ সূত্র লিখব। এখানকার আর এখানকার এই দুটো পয়েন্টের মধ্যে আমরা শক্তির সংরক্ষণ সূত্র কাজে লাগাবো। আমরা জানি এ পয়েন্টে যা শক্তি বি পয়েন্টেও শক্তি তাই। আমি এই পয়েন্টকে যদি ভূমি বলি তাহলে এই পয়েন্টে শুধুমাত্র গতিশক্তি আছে, সেটা কত, ½mv1²। এটা সমান কত হতে হবে, এইখানে শক্তি কত, এখানে শুধুমাত্র এটাকে ভূমি ধরেছি, তাহলে এখানে শুধুমাত্র গতিশক্তি আছে, সেটা হচ্ছে ½mv1²। এখানে শক্তি কত, এখানে গতিশক্তি হচ্ছে ½ mv2² প্লাস এখানে স্থিতিশক্তি আছে
স্থিতিশক্তিটা কত? স্থিতিশক্তিটা হচ্ছে mgh। mgh মানে হচ্ছে এই উচ্চতাটা, h মানে এই উচ্চতাটা, এই উচ্চতাটা কত? 2r। এইটা তো আর বলেছি, তাহলে এইটা নিশ্চয়ই 2r হবে। তাহলে এখানে হাইটটা কত? এই হাইটটা হচ্ছে 2r। বুঝতে পারল? যদি এমটা সব জায়গা থেকে কেটে দিই আর সব পড়বে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে v1 স্কোয়ার ইজিক্যাল টু হবে v2 স্কোয়ার প্লাস 4gr। 2 দিয়ে গুণ করেছি সব কটাকে। v2 স্কোয়ারের মানটা যদি বসিয়ে দিই, v2 স্কোয়ার মান হচ্ছে rg, তাহলে rg প্লাস 4rg, তাহলে v1 সমান দেখো হবে √5rg। তাহলে এইটাই হচ্ছে সর্বনিম্ন বেগ, যে বেগে কোনো বস্তুটাকে এই বিন্দু থেকে ছুটলে সেরকম একটা রোটেশন সম্পূর্ণ করতে পারবে। বুঝতে পেরে গেল? এবার আমরা বার করবো যে দুটো অবস্থানের টান কত। এখানকার টানটা তো পেয়ে গেছি, t2টা 0। t1টা কত হবে আমরা বার করবো। চলো দেখি t1টা কত হয়। দেখো এখানে যদি দেখি t1 সমান কত হবে, mg প্লাস m v1 স্কোয়ার বাই r, mg প্লাস m v1 স্কোয়ার বাই r। ঠিক আছে, তাই তো? ওপরের দিকে t1 আছে, নিচের দিকে দুটো ফোর্স আছে। এগুলো v1 স্কোয়ার মানে হচ্ছে 5rg, বসিয়ে দিই। তাহলে mg প্লাস m বাই r ইন্টু 5rg। এই আর কেটে গেল, তাহলে mg প্লাস 5mg, তার মানে হয়ে গেল 6mg। তাহলে এই অবস্থানে বস্তুটার যে টান, এই সূত্রটার যে টান, সেইটা বস্তুর ওজনের 6 গুণ। ঠিক আছে, বস্তুটার ওজনের 6 গুণ। এটা অবশ্য প্রমাণ করতে দেয় যে দেখা হয় যে সর্বনিম্ন অবস্থানে বস্তুর টান হবে বস্তুটার যে ওজন তার 6 গুণ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে v1 বেগ, v1টা এইখানের বেগটা √5rg থেকে যদি বেশি হয়, √5rg থেকে যদি বেশি হয়, তাহলে বস্তুটা কিন্তু এরকম বৃত্তাকার পথে ঘুরবে। যদি √5rg থেকে কি হয়, কম হয়, তাহলে আমরা কি হয় দেখব। তার জন্য আবার দুটো কন্ডিশন আছে। চলো আমরা দেখি নেক্সট প্রশ্ন কি দিয়েছে। দেখো দোলনের শর্ত কি। চলো দোলনের শর্ত কি আমরা বার করি। দেখো দোলন হতে গেলে বস্তুটাকে মিনিমাম এই পর্যন্ত উঠতে হবে, ম্যাক্সিমাম এই পর্যন্ত উঠতে হবে, ঠিক মিডিল পর্যন্ত উঠতে হবে যদি বস্তুটার দোলন হতে হয়। যদি বস্তুটার মাঝখান থেকে উপরে উঠে যায় তাহলে কিন্তু পড়ে যাবে, দোলন হবে না। যদি একবারে মিডিল পর্যন্ত ওঠে তাহলে সে এরকম রোটেট করতে এরকম দুলতে পারবে। মনে করলাম এটা সি অবস্থান, সি অবস্থান পর্যন্ত উঠে যে থেমে যাচ্ছে, তাহলে সি অবস্থানের বেগটা যদি আমরা v3 বলি, তাহলে v3টা অবশ্যই 0 হতে হবে। তাহলে দোলনের শর্ত হচ্ছে, দোলনের শর্ত হচ্ছে v3টা মাস্ট বি 0। এইখানে যদি বেগটা 0 হয়ে যায় তাহলেই একমাত্র সে এরকম দুলতে পারবে। কিন্তু এটা কোথায় হতে হবে, এটা ম্যাক্সিমাম মাঝখানে হতে হবে। তার আগে হলেও অসুবিধা নেই, তার আগে হলেও সে দুলবে, কিন্তু তার পরে হলে কিন্তু সে দুলবে না। যদি মনে করো v3টা এখানে 0 হয়নি, সে এখনো উঠতে পারবে কিন্তু পুরোটা উঠতে পারবে না, তাহলে কিছু দূর উঠে কি ধপ করে সে পড়ে যাবে, তার দোলন হবে না। বুঝে গেল? তার দোলন সেক্ষেত্রে হবে না। তাহলে দোলন হওয়ার সূত্র সত্য হচ্ছে যে v3টা 0 হতে হবে, মাঝখানের আগে তার বেগটা 0 হতে হবে। তাহলে ম্যাক্সিমাম কন্ডিশনটা কি সেটা আমরা দেখব। তাহলে এখানে যদি বেগ 0 হয়ে যায়, তাহলে আমরা যদি শক্তির সংরক্ষণ সূত্র লিখি, এইখানে শক্তি হচ্ছে হাফ m v1 স্কোয়ার। এইখানে গতিশক্তি 0 হয়ে গেছে কারণ v3টা 0 হতে হবে। স্থিতিশক্তি কত হচ্ছে, স্থিতিশক্তি হতে হবে mg ইন্টু h হচ্ছে r, কারণ এইখান থেকে এই উচ্চতাটা হচ্ছে r। বুঝতে পারলেন? এই তাহলে এখানে তার গতিশক্তি নাই কারণ v3 0 হয়ে গেছে, কিন্তু এখানে তার স্থিতিশক্তি আছে mgr। তাহলে এইখানকার তার যে গতিশক্তি ছিল হাফ m v1 স্কোয়ার, সেটা সমান mgr হবে। তাহলে mm কেটে দিলাম, তাহলে v1 স্কোয়ার কত হবে 2gr। তাহলে v1 সমান কত হবে √2gr। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে v1টা লেস দ্যান √2gr হলে দোলন ঘটবে, দোলন হবে। ঠিক আছে, যদি √2gr এর থেকে কম বেশি হয়, যদি v1 এর মান গ্রেটার দ্যান √2gr কিন্তু লেস দ্যান √5gr, তখন কি হবে? তার মানে সে কিছু দূর উঠবে দিয়ে পড়ে যাবে। যদি 5gr √5gr এর থেকে বড় হয় তাহলে সে তো রোটেট করবে, বুঝতেই পারছি। কিন্তু যদি মাঝামাঝি থাকে কন্ডিশনটা,
তখন একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে, দিয়ে সে কিন্তু পড়ে যাবে। তো সেই ধরনের একটা অঙ্ক আমরা করি। মনে করো, দেখো অঙ্কটা দেখো, যে বস্তুটার বেগ দিয়ে দিয়েছে √4 g r, √5 g r এর থেকে কম, তাহলে নিশ্চয়ই সে রোটেট করবে না। আবার √2 g r এর থেকে বেশি, তার মানে কি সে কী করবে, একটা নির্দিষ্ট উচ্চতা উঠবে, দিয়ে সেখান থেকে পড়ে যাবে। তাহলে আমরা সেই নির্দিষ্ট উচ্চতাটা মাপবো, যে উচ্চতা পর্যন্ত উঠে বস্তুটা পড়ে যাবে। চলো ছবিটা আবার নতুন করে আঁকি। চলো দেখি আমরা করি। মনে করো এই হচ্ছে আমাদের সার্কেল, যে বৃত্তপথে ঘুরছে। এইটা হচ্ছে সবচেয়ে নিচের অবস্থান, যেখানে বেগ হচ্ছে v1। এই অবস্থানটাকে a বলেছি। তো আমি মনে করলাম বস্তুটা যখন এইখানে আছে, সি পয়েন্টে আছে, তখন বস্তুটা পড়ে যাবে, সে আর উঠতে পারছে না। এই দিক বরাবর তার বেগটাকে আমি v3 বললাম। তো আমাকে জিজ্ঞেস করেছে যে এই হাইটটা কত। এখানে যদি আমি একটা লম্ব টানি, এটাকে যদি d বলি, এটাকে যদি o বলি, তাহলে এই হাইটটা কত হাইট ওঠার পর সে পড়ে যাবে, যেখানে v3টা হচ্ছে, যেখানে v1টা হচ্ছে √4 g r। ঠিক আছে, √5 g r এর থেকে কম আর √2 g r এর থেকে বেশি, তারপর নিশ্চয়ই একটা হাইটের পর সে পড়ে যাবে। তো আমাদের এই হাইটটাকে জানতে চাইছে, পড়ে যাবে কেন। দেখো, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, তাহলে ওর যে ওজনটা এই দিকে কাজ করছে, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, একান্তর কোণ। তাহলে mg এই দিক বরাবর উপাংশ হবে mg cos থিটা, এবং তার সঙ্গে এইদিকে থাকবে তার টানটা, আর এই দিক বরাবর থাকবে অপকেন্দ্র বল mv3² r। দেখো ভালো করে মনে রাখবে, বস্তুটা যদি পড়ে যাবে কখন, যখন আস্তে আস্তে উপরে উঠতে তার টানটা 0 হয়ে যাবে। যত উপরে উঠবে তত তার টানটা আস্তে আস্তে কমবে, তারের টানটা। এইখানে তারের টান সব থেকে বেশি, ঠিক আছে। তারপর যত উপরে উঠবে তারের টানটা আস্তে আস্তে কমবে, কমতে যে পয়েন্টে গিয়ে দেখবো টানটা 0 হয়ে যাচ্ছে, সেই পয়েন্টের পর কিন্তু বস্তুটা থাকবে না, বস্তুটা পড়ে যাবে। যদি টানটা এই পর্যন্ত নিয়ে যায়, এই পর্যন্ত যদি 0 না হয়, তাহলে আবার সে রোটেট করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু √4 g r বেগ নিয়ে যাচ্ছে, এইখানে √4 g r বেগ দিয়েছি, তাহলে নিশ্চয়ই পুরোপুরি কভার করতে পারবে না, তার আগেই টানটা 0 হয়ে যাবে এবং বস্তুটা পড়ে যাবে। টানটা 0 হওয়ার মানে হচ্ছে mg cos থিটাটা mv3² r এর সঙ্গে সমান। তাহলে এই টানটা দেখো 0 হবে, কারণ t প্লাস mg cos থিটা ইকুয়াল টু mv3² r। একমাত্র mg cos থিটা আর mv3² rটা 0 হয়ে গেলেই, সমান হয়ে গেলেই তোমার টানটা 0 হয়ে যাবে। তাহলে এই পয়েন্ট থেকে ওই বস্তুটা পড়ে যাবে যদি mg cos থিটা ইকুয়াল টু mv3² r হয়। ঠিক আছে, এমটা তো কেটেই যাচ্ছে, এইটা হলেই একমাত্র টানটা 0 হয়ে যাবে, বস্তুটা পড়ে যাবে, তারপরে ঘুরতে পারবে। এখন যদি আমরা এখানে v3² বার করি শক্তির সংরক্ষণ থেকে, এইখানে ওর কী আছে, শুধুমাত্র যান্ত্রিক শক্তি, শুধুমাত্র গতিশক্তি ½ mv1², এইখানে শুধুমাত্র ½ mv1² আছে শক্তি, কারণ এইটাকে আমি ভূমি বলেছি। আর এইখানে ওর শক্তি কত হবে, ওর গতিশক্তি হচ্ছে ইকুয়াল টু ½ mv3² হচ্ছে গতিশক্তি, আর স্থিতিশক্তি হচ্ছে mg ইন্টু h, কারণ এই হাইটটাকে আমি h ধরেছি। এমটা কেটে গেল, তাহলে v1² ইকুয়াল টু লিখতে পারি v3² প্লাস 2gh, সবকটাকে 2 দিয়ে গুণ করেছি, তাহলে v3² সমান হবে v1² মাইনাস 2gh। v1 এর মানটা 4gr, 4gr বলে দিয়েছে, তাহলে এটা হয়ে গেল 4gr মাইনাস 2gh। v3² এখানে বসাবো, এটাকে 1 নম্বর দেবো, v3² মানটা আমি এটা বসাবো। এখানে কি আছে, g ইন্টু, এটা কোথায় বসাচ্ছি, একে বসাচ্ছি, g ইন্টু cos থিটা আছে। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ যত ব্যাসার্ধ আর বুঝতেই পারছি, তাহলে নিচেরটা আর আমি বুঝতেই পারছি অতিভুজটা, কারণ এটা তো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে আর, তাই না, আর হচ্ছে দৈর্ঘ্য। আর ভূমিটা কত হবে, ভূমিটা হবে h মাইনাস আর, গোটাটা হচ্ছে h, তার থেকে আর বাদ দিলে আমি ভূমি পেয়ে যাবো, তাহলে ওপরটা হবে h মাইনাস আর, এটা হচ্ছে cos থিটা। এইটা সমান v3² r, v3² এর মান হচ্ছে এইটা, তাহলে 4gr মাইনাস 2gh ডিভাইড বাই r, বুঝলেন। এই আর কেটে গেল, জিটা কেটে গেল সব জায়গা থেকে, তাহলে কি পড়ে থাকলো, h মাইনাস আর ইজ ইকাল টু 4r মাইনাস 2h। এই 2hটাকে এদিকে নিয়ে যাই, তাহলে 3h ইজ ইকাল টু 5r হবে, তাহলে h ইজ ইকাল টু হবে 5 3r।
তাহলে 5/3 আর এই হাইট থেকে বস্তুটা পড়ে যাবে। ম্যাক্সিমাম 5/3 আর পর্যন্ত উঠবে, দিয়ে টার্ন 0 হয়ে যাবে, তারপর পড়ে যাবে। বুঝে গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখানে বেগটা দিয়েছে √2gr, এখানে বেগটা দিয়েছে v1টা দিয়েছে √2gr, √2gr না, শুধু gr। তার মানে এটা ক্ষেত্রে বস্তুটার গতি কোথায় হবে, কোথা থেকে পড়বে? এইখানে যে বেগটা সেটা দিয়েছে √2gr, এখানে বেগটা হচ্ছে v1। তাহলে বস্তুটা নিশ্চয়ই মাঝ পর্যন্ত যাবে না, মাঝ পর্যন্ত যেতে গেলে এইখানে বেগটা √2gr দিতে হবে। তাহলে নিশ্চয়ই ও মাঝ পর্যন্ত যাবে না, কিছু দূর পর্যন্ত উঠবে, দিয়ে সে নিচে পড়ে যাবে। কত দূর উঠবে জানতে চাইছি, আমাদের এই হাইটটা জানতে চাইছি। দেখো এইখানে উঠে সে আর উঠতে পারছে না, নিচে নেমে চলে যাচ্ছে, তার মানে এই ভিত্তিটা অবশ্যই 0 হবে। দোলনের ক্ষেত্রে এইটাই হয়, বেগটা শূন্য হয়ে যায়। তাহলে যদি শক্তির সংরক্ষণ সূত্র লিখি, তাহলে কি লিখবো, 12m v1², এখানে 12m v1² হচ্ছে গতিশক্তি, এখানে গতিশক্তি নেই, বেগটা 0 হয়ে গেছে, তাহলে শুধুমাত্র স্থিতিশক্তি আছে mgh, এমটা কেটে গেল, তাহলে 12 v1² মানে হচ্ছে gr, v1 এর মানটা আমি এখান থেকে বসিয়ে দিলাম, ইজিক্যাল টু gh, gg কেটে গেল, তাহলে h ইজিক্যাল টু হয়ে গেল r/2। তাহলে অর্ধেক হাইট পর্যন্ত উঠতে পারবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে উলম্ব বস্তুর গতি। খুব ভালো করে মনে রাখবে যে বস্তুটার বেগ যদি √2gr এর থেকে কম হয় তাহলে সে দোলন সম্পন্ন করবে। যদি √2gr থেকে 5gr হয়, √5gr হয়, তাহলে সে একটা উচ্চতা পর্যন্ত উঠবে, দিয়ে ধূপ করে পড়ে যাবে। আর √5gr এর থেকে যদি বেশি হয় তাহলে বস্তুটা পূর্ণ দোলন মানে পূর্ণ আবর্তন করতে পারবে। ঠিক আছে? √5gr যদি হয় v1টা, তাহলে সেক্ষেত্রে নিচে যে টানটা হবে সেটা হচ্ছে 6 × mg। এই ইনফরমেশনগুলো ভালো করে মনে রাখবে, এগুলো খুব কাজে লাগে। চলো নেক্সট দেখি। দেখো বলে যে 1 কেজি ভরের একটি বস্তুকে সুতোয় বেঁধে উল্লম্ব তলে 50 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 500 সেন্টিমিটার/সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান কত? সমবেগে ঘোরাচ্ছে, এখানে বেগ কিন্তু কমছে না। বস্তুটা ভর দিয়েছে 1 কেজি, ব্যাসার্ধ দিয়েছে 50 সেন্টিমিটার, তার মানে 50 সেন্টিমিটার দিয়েছে, মানে 0.5 মিটার। আর কি দিয়েছে? বেগটা দিয়েছে 500 সেন্টিমিটার/সেকেন্ড, মানে 5 মিটার/সেকেন্ড। এরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে এইখানে আর এইখানে দুটো অবস্থানে, এটা এই অবস্থান, এটা বি অবস্থান, এই দুটো অবস্থানে সুতোর টান কত বার করতে বলেছে। তাহলে এইখানে নিচের দিকে কাজ করছে mg, নিচের দিকে কাজ করছে mv²/r, আর টানটা উপর দিকে কাজ করছে। তাহলে এ পয়েন্টে সর্বনিম্ন বিন্দুতে যদি দেখি তাহলে টানটা সমান হবে mg প্লাস mv²/r। সিম্পল জিনিস, mg/mv²/r বিপরীত দিকে আছে। তাহলে এমটা দিয়েছে 1 কেজি, জিটাকে 10 ধরলাম, 1 × v², v² হচ্ছে 5² মানে 25, আর আরটা হচ্ছে 0.5। ঠিক আছে? দশমিক তুলে এখানে 10 আনলাম, 5 × 5 = 25, তাহলে ওপরটা 50 হয়ে গেল, 50 আর 10 60, 60 নিউটন। তো যখন এইখানে আছে তখন টানটা যেটা হবে সেটা হচ্ছে 60 নিউটন। যখন বি অবস্থানে আসবে তখন কি হবে? mg নিচের দিকে, টান নিচের দিকে, এটাকে t2, এটাকে t' বললাম, আর অপকেন্দ্র বল বাইরের দিকে। তাহলে এখানে t' প্লাস mg সমান হচ্ছে mv²/r। তাহলে এখানে t' সমান কত হবে? mv²/r মাইনাস mg। mv²/r কত? 50, mgটা কত? 10 × 1, 10 মানে 40 নিউটন। ঠিক আছে? তাহলে এইখানে হবে 60 নিউটন আর এখানে হবে 40 নিউটন। চলুন নেক্সট দেখি। কি বলেছে? 100 গ্রাম ভরের একটি বস্তু কণাকে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ভারী সুতোর এক প্রান্তে বেঁধে একটি উল্লম্ব তলে ঘোরানো হচ্ছে। সুতোটি যখন উল্লম্ব তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে তখন বস্তু কণাটির বেগ হচ্ছে 200 সেন্টিমিটার। এই অবস্থায় সুতোটার টান কত? নিম্নতম অবস্থানে বস্তু কণাটির বেগ নির্ণয় করো। সুন্দর অঙ্ক। কি দিয়েছে? এরকম বৃত্তাকার পথে ঘোরাচ্ছি,
যখন উল্লম্ব তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, যেমন এইখানটাতে আছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, যেটা বলেছে যখন 60 ডিগ্রি কোণ করে আছে তখন ওর বেগটা বলে দিয়েছে 200 সেন্টিমিটার পার সেকেন্ড। 200 সেন্টিমিটার পার সেকেন্ড মানে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বস্তুটার ভর হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম মানে হচ্ছে 0.1 কেজি। আর কি দিয়েছে, যে সূত্র দিয়ে ঘোরাচ্ছে সেটা হচ্ছে 100 সেন্টিমিটারের মানে 1 মিটারের। আর কি দিয়েছে, আর কিছু দেয়নি। থিটাটা 60 ডিগ্রি দিয়েছে। বলেছে এই যে 60 ডিগ্রিতে আছে এই অবস্থানে সূত্রটার টান কত। ঠিক আছে, চলো টানটা এইদিকে হবে, এমজিটা নিচের দিকে। এমজির এই দিক বরাবর কম্পোনেন্ট, এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা হবে, তাহলে এই দিক বরাবর কম্পোনেন্ট হবে এমজি কস থিটা। ওর বেগটা যদি এদিকে হয় ভি হয় তাহলে অপকেন্দ্র বলো এদিকে কাজ করবে, এম বি স্কোয়ার বাই আর। তাহলে টান কত হবে ছবি থেকে বুঝতে পারছো নিশ্চয়ই। অপকেন্দ্র বল এইদিকে, এমজি কস থিটা এদিকে, টান ওইদিকে। তার টি সমান কত হবে এম বি স্কোয়ার বাই আর প্লাস এমজি কস থিটা। চলো মান বসাই। এমটা হচ্ছে 0.1, ভি স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, আরটা কত, আরটা হচ্ছে 1 মিটার 1 প্লাস এমটা কত, এমটা হচ্ছে 0.1, জি হচ্ছে 10, কস থিটা কস 60 মান হাফ। তাহলে এটা কত হবে, এটা হবে 0.4, এটা কত হবে, এটা হবে 0.5, তার মানে কত হবে 0.9 নিউটন। ঠিক আছে, 0.9 নিউটন। বলে যে বস্তুটা যখন নিচে নেমে আসবে, এইখানে নেমে আসবে তখন তার বেগ কত। এইখানে বেগটা বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে এইখানে যখন নেমে আসবে তখন তার বেগ কত। খুব সোজা জিনিস, যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র কাজে লাগাবো। যখন বস্তুটা এইখানে আছে তখন তার দুটো শক্তিই আছে, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। স্থিতিশক্তি বার করার জন্য আমাকে হাইট বার করতে হবে, এই হাইটটা আমাকে বার করতে হবে। দেখো যদি এটা আর হয় তাহলে এই যে দৈর্ঘ্যটা এইটুকুনি এটা হবে আর কস থিটা। ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, তাহলে ভূমি সমান হচ্ছে অতিভুজ ইন্টু কস থিটা, তাহলে এইটুকুনি দৈর্ঘ্য হবে তোমার আর কস থিটা। আর পুরোটা হচ্ছে আর, তাহলে বাদ বাকি যে এইটুকুনি পড়ে থাকলো যেটাকে আমরা এইচ বলছি সেটা হবে আর মাইনাস আর কস থিটা। আচ্ছা যদি এইখানে বেগটা v1 বলি তাহলে এইখানে ওর শুধু গতিশক্তি আছে হাফ এম v1 স্কোয়ার, এইখানে গতিশক্তিও আছে স্থিতিশক্তিও আছে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি আর ইন্টু 1 মাইনাস কস থিটা। এখানে যদি এইচটা কত, আরটা কমন নিলে 1 মাইনাস কস থিটা, তাহলে স্থিতিশক্তি কত এম জি এইচের জায়গায় লিখলাম আর ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে এইখানে শুধু গতিশক্তি, এখানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এমটা সব জায়গা থেকে কেটে গেল। তাহলে v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু v2 স্কোয়ার প্লাস 2gr 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, মানগুলো বসাও। এইখানে ওর বেগ কত 2, তাহলে 2 দুগুণে 4 হলো প্লাস 2 ইন্টু 10 ইন্টু আরটা কত, আরটা দিয়েছে 1 মিটার 1 মাইনাস কস 30, কস 60 মানে হচ্ছে হাফ, তাহলে 4 প্লাস 10 দুগুণে 20, এখান থেকে হাফ আসছে তাহলে এটা 10 আসবে, 10 দুগুণে 20 আর এটা হাফ মানে 10, তার মানে 14 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা পেলাম আমরা v1 স্কোয়ার। তাহলে v1 যদি বার করি তাহলে √14 হবে, √14 মানে হচ্ছে 3.8 এর কাছাকাছি। ঠিক আছে, 3.8 মিটার পার সেকেন্ড হচ্ছে ওর বেগ, এখানে বেগ, কারণ এটা v1 স্কোয়ার সময় 14 পেলাম, v1 মানে √14 মানে 3.8 এর কাছাকাছি হবে। বুঝে গেছে? নেক্সট দিকে চলো। তো বলেছে এইচ উচ্চতা থেকে একটি বস্তু একটি মসৃণ নততল বরাবর নেমে সমতলের ভূমিতে না গিয়ে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘুরে গেল। এইচের সর্বনিম্ন মান কত হলে বস্তুটি ওই গতি সম্পন্ন করবে। কীরকম দিয়েছে দেখো, ভালো করে বুঝি। বলছে এরকম একটা নততল আছে, নততল থেকে ওপর থেকে একটা একটা বস্তু, এটা এইচ উচ্চতা, এই বস্তুটা নিচের দিকে নামছে, দিয়ে সমতল বরাবর না গিয়ে এরকম একটা বৃত্তাকার জায়গা আছে যার ব্যাসার্ধটা হচ্ছে আর, সেই ব্যাসার্ধ বরাবর সে এইখান থেকে এসে এইখানে গিয়ে উঠে গেল এবং রোটেট করতে লাগলো।
বলেছে এই এইচের মান কত হলে এই বস্তুটা এখানে এসে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে পারবে, ঠিক আছে। তো এইখানে ওর শক্তি আছে mgh, সেই শক্তিটা এইখানকার শক্তিতে পরিণত হবে। বস্তুটা যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে মিনিমাম এইখানকার অপকেন্দ্র বলটা mv²/r mgর সঙ্গে সমান হতে হবে, এটা মাথায় রেখে দেবে। যদি ঘুরতে চাই mv²/r mg থেকে বেশি হওয়া উচিত। যদি mgটা বেশি হয়ে যায় তাহলে সে কিন্তু উঠতে পারবে না, তার আগেই পড়ে যাবে, ঠিক আছে, কারণ সেক্ষেত্রে প্রতিক্রিয়াটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে বস্তুটা সত্যি যদি ঘুরতে যায় তাহলে mv²/r এখানে যদি করি নিচে mv²/r গ্রেটার দেন ইকুয়াল টু mg হতে পারবে, তাহলে একমাত্র ঘুরতে পারবে। mg বেশি হয়ে গেলে কিন্তু পড়ে যাবে। তাহলে আমি মিনিমাম কন্ডিশনে সমান ধরলাম, কেটে গেল, তাহলে v² সমান হবে rg। তাহলে এই শক্তিটা এইখানে এসে তার গতিশক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হতে হবে, কারণ এখানে তো শুধুমাত্র স্থিতিশক্তি আছে, দাঁড়িয়ে আছে, তাই শুধুমাত্র স্থিতিশক্তি। এইখানে যখন আসবে তখন তার গতিশক্তি হচ্ছে 12 mv², আর স্থিতিশক্তি হচ্ছে mg × 2r, কারণ এই হাইটটা হচ্ছে 2r। mটা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে gh সমান কত হবে 12 × v² মানে হচ্ছে rg, প্লাস এইটা কত 2rg, জিটাতে কেটে গেলাম। তাহলে এই সময় কত হলো, এই সময় হবে 2 × 4 আর 5, তাহলে 5 × 2 8। তাহলে যে উচ্চতা থেকে পড়বে সেটা হচ্ছে 5 × 2 8, বুঝতে পারছো? তার মানে এই হাইটটা অ্যাকচুয়ালি দেখো আর এর ডবলের থেকে বেশি হয়েছে, 2.5 আর হয়েছে। তার মানে এই হাইটটা এইখানকার যে হাইটটা আছে তার থেকে বেশি হতে হবে, তাহলেই একমাত্র সেখান থেকে পড়ে রোটেশনটা সম্পূর্ণ করতে পারবে। এইচটা অ্যাকচুয়ালি তার থেকে বেশি হওয়া উচিত। তো কী বলেছে, আর ব্যাসার্ধের একটি মসৃণ গোলকের সর্বোচ্চ বিন্দু থেকে একটি বস্তু গড়িয়ে পড়তে শুরু করলো। বস্তুটি গোলকের কেন্দ্রে কত কোণ করলে সেটি গোলক থেকে বিচ্ছিন্ন হবে এবং ওই মুহূর্তে বস্তুটির বেগ কত হবে। চলো, ইন্টারেস্টিং প্রশ্ন। বলে যে একটা গোলক আছে, ঠিক আছে, গোলকের এইখানে একটা বস্তু আছে, ঠিক আছে। তাহলে গোলকটাকে ছেড়ে দেওয়া হলো, গোলকটা এখানে পড়তে পড়তে একসময় এসে এই গোলকটা ছিন্ন হবে। মনে করলাম এইখানটা এসে এটা হচ্ছে এ পয়েন্ট, এইখানে বেগ 0, ছেড়ে দিয়েছি তাকে, জাস্ট আস্তে আস্তে এইখানে যখন এলো তখন গোলকটা এখানে টাচ ছেড়ে দিল। এইখানে ওর বেগটা যদি ভি হয় তাহলে এইখানে ওর অপকেন্দ্র বল কাজ করছে mv²/r। এই কোণটাকে যদি থিটা বলি আর এইটা হচ্ছে mg যদি হয় তাহলে এই কোণটা থিটা হবে, তাহলে এই দিক বরাবর mgর যে কম্পোনেন্টটা হবে সেটা হচ্ছে mg cos θ, ঠিক আছে। তাহলে বস্তুটা টাচ ছেড়ে দেবে, সেই সময় এই কোণটা কত জিজ্ঞেস করেছে। তাহলে বস্তুটা কখন টাচ ছেড়ে দেবে, যখন mv²/rটা mg cos θ সঙ্গে সমান হবে, বা বলতে পারি জাস্ট একটু বেশি হবে, তখনই টাচটা ছেড়ে দেবে। তাহলে জাস্ট যেটা ক্রিটিক্যাল কন্ডিশন সেটা হচ্ছে mv²/rটা mg cos θ সঙ্গে যখন সমান হবে। অ্যাকচুয়ালি mv²/rটা যখন বেশি হবে তখন টাচটা ছাড়বে। তাহলে মিনিমাম কন্ডিশনের ক্ষেত্রে আমরা বলতে পারি mv²/r এইটা সমান হচ্ছে mg cos θ, v² সমান লিখতে পারি, mটা কেটে গেল, সেটা হচ্ছে v² সমান হচ্ছে rg cos θ। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। আমি এখান থেকে একটা ডট ডট করে লম্ব টানলাম। দেখো যখন এইখানে আছে আমি এই লেভেলটাকে গ্রাউন্ড লেভেল বললাম, এই লেভেলটাকে, ঠিক আছে। তাহলে এইখানে যখন বস্তুটা আছে শক্তি সংরক্ষণ সূত্র লিখবে, তাহলে এইখানে যখন আছে তখন তার গতিশক্তি হচ্ছে 12 mv²। আমি ধরেছি এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, ইচ্ছে করে গ্রাউন্ড লেভেলটা যেখানে খুশি ধরতে পারি শক্তির ক্ষেত্রে। তাহলে এখানে ওর স্থিতিশক্তি নেই, শুধু গতিশক্তি আছে। এইখানে যখন আছে তখন তার গতিশক্তি নাই, স্থিতিশক্তি আছে। স্থিতিশক্তিটা কত, mg ইন্টু এই উচ্চতাটা। দেখো এইটাকে যদি আর বলি তাহলে এইটা হচ্ছে r cos θ, আগের মতনই অঙ্ক। ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে cos θ, তাহলে ভূমি সমান অতিভুজ ইন্টু cos θ মানে r ইন্টু cos θ। তাহলে এইটুকুনি কত হবে, এই হাইটটা টোটালটা r মাইনাস r cos θ।
তার মানে এখানে হাইটটা যেটা হবে আর ইন্টু 1 মাইনাস কস থিটা। আশা করি বুঝতে পেরেছ। এইটা হচ্ছে আর কস থিটা, টোটালটা হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে আর থেকে আর কস থিটা বাদ দিলেই আমরা হাইটটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে শুধুমাত্র গতিশক্তি ছিল, এখানে শুধুমাত্র স্থিতিশক্তি আছে, গতিশক্তি নেই, কারণ এখানে বেগটা শূন্য। স্থিতিশক্তিটা কত, এম জি এইচ, এইচটা হচ্ছে আর ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে ভি স্কয়ার সমান কত পেলাম, এমটা এমটা কেটে গেল, টুটা এদিকে গেল, তাহলে 2 আর 1 মাইনাস কস থিটা। এই দুটোকে কম্পেয়ার করি, এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, আর জি কস থিটা ইজিক্যাল টু 2 আর 1 মাইনাস কস থিটা। জি আর কেটে গেল, তাহলে কস থিটা সমান 2 মাইনাস 2 কস থিটা। এটা এদিকে নিয়ে গেলাম, তাহলে 3 কস থিটা সমান হচ্ছে 2, কস থিটা সমান কত পাবো, 2/3। ঠিক আছে, তাহলে কস থিটা সমান কত পেলাম, 2/3। এটা থেকে থিটা বার করতে পারবো, দেখবো 48.2 ডিগ্রি অ্যান্সার আসবে। তাহলে 48.2 ডিগ্রি হলেই কিন্তু ওটা পড়ে যাবে। যখন পড়বে তখন ওর বেগ কত, যখন পড়বে তখন ওর বেগ কত, আমি এখানে বসিয়ে দিতে পারি। 1 নম্বর বসিয়ে দিলে কস থিটা মান 2/3 বসিয়ে দাও, তাহলে ভি স্কয়ার সমান কত বেরোচ্ছে, ভি সমান কত বেরোবে, √/, আর জি ইন্টু 2/3, তাহলে 2/3 আর জি, ও বেগ হবে। এই বেগ নিয়ে বস্তুটা পড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। উল্লম্ব বস্তুর গতির ক্ষেত্রে যত রকমের সমস্যা হয় সেগুলো তোমরা আশা করি করতে পারবে এরপর থেকে, যতগুলো বুঝিয়ে দিয়েছি তার মধ্যে থেকে। আচ্ছা, আজকে আমাদের দ্বিতীয় টপিকে আমরা 3 রকম সংঘর্ষ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, যেটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমরা কলিশন বলে হয়তো ইংলিশ বই আছে, তো সেই কলিশনকেই আমরা এখানে বাংলায় স্থিতিস্থাপক সংঘর্ষ হিসাবে পড়ব। ঠিক আছে, তা চলো শুরু করি। প্রথমে দেখি স্থিতিস্থাপক, আগে 3টে সংঘর্ষ কী জিনিস আমরা পড়ি। স্থিতিস্থাপক সংঘর্ষ ক্ষেত্রে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ যদি হয় তাহলে গতিশক্তি বা শক্তির কোনো অপচয় হয় না, এর মনে রাখবে। প্রত্যেকটা সংঘর্ষেতে ভরবেগ একই থাকে, ভরবেগ পরিবর্তন হয় না। সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ একই থাকে। কিন্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে গতিশক্তিটা বা শক্তির অপচয় ঘটে না। সংঘর্ষের আগে শক্তি এবং সংঘর্ষের পরে শক্তি একই থাকে। কিন্তু যদি আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ হয় বা যদি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, সেক্ষেত্রে বস্তু দুটোর গতিশক্তিটা বা শক্তিটার কিছুটা অংশ তাপ শক্তির উপরে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ভরবেগটা সবারই ক্ষেত্রেই সংরক্ষিত থাকে, সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ একই থাকে, কিন্তু শক্তিটা সব জায়গায় সংরক্ষিত হয় না। বিশেষ করে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ বা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গতিশক্তিটা সংরক্ষিত হয় না বা শক্তি সংরক্ষিত হয় না। তাহলে প্রথমে আমরা পড়ি যে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, যে সংঘর্ষের ক্ষেত্রে বস্তুর ভরবেগ এবং গতিশক্তি বা শক্তি সংরক্ষিত থাকে তাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার আমরা দেখবো যে স্থিতিস্থাপক সংঘর্ষের পর বস্তুর বেগ কি হয়। মনে করো এখন দুটো বস্তু আছে, এটা হচ্ছে m1 ভর, তার বেগ হচ্ছে u1, আর এটা হচ্ছে m2 ভর, তার বেগ হচ্ছে u2। ঠিক আছে, এবং বললাম যে u1টা u2 থেকে বড়, এই বস্তুটার বেগ এই বস্তুটার থেকে বেশি। আমরা একমাত্রিক সংঘর্ষ পড়বো। ঠিক আছে, যদি এরা একই দিকে যায়, m1 বস্তুটা m2 বস্তুকে ধাক্কা মারবে, ধাক্কা মারার পর m1 বস্তুর বেগ হয়ে গেল v1 আর m2 বস্তুর বেগ হয়ে গেল v2। যদি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয় বা যে কোনো সংঘর্ষ যদি হয় তাহলে ভরবেগটা একই থাকবে, অর্থাৎ m1 u1 প্লাস m2 u2টা এটা m1 v1 প্লাস m2 v2 থাকবে। এটা মনে রাখবে যে সংঘর্ষ যদি স্থিতিস্থাপক বা যাই হোক না কেন ভরবেগটা কিন্তু সংরক্ষিত থাকবে। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে আগমন বেগ এবং অপসরণ বেগ সমান হবে, এটা মনে রাখবে। আগমন বেগ মানে হচ্ছে দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুকে কত বেগে আসতে দেখবে, অর্থাৎ দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর বেগ, অর্থাৎ u1 মাইনাস u2। অপসরণ বেগ মানে কি, অপসরণ বেগ মানে হচ্ছে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে কত বেগে যেতে দেখবে, অর্থাৎ প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর বেগ, অর্থাৎ v2 মাইনাস v1।
এখানে দেখো অবশ্যই v2টা v1 এর থেকে বড় হবে, অবশ্যই হতে হবে। তাহলে অপসরণ বেগ বা আগমন বেগ আর অপসরণ বেগ ওই দুটোকে সমান হতে হবে যদি সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ না হয় তাহলে কিন্তু এই দুটো সমান হবে না। তো এই দুটো সমীকরণ থেকে আমরা v1 আর v2 এর মান বার করব। যাক এখানে v1 কত, এখানে v2 কত পাচ্ছি, u1 মাইনাস u2 প্লাস v1। আমি এইটাকে এখানে পুট করব, তাহলে কি পাবো, প্রথম দুটো রাশি যা আছে থাকলো, m1 u1 প্লাস m2 u2 যা আছে থাকলো, m1 v1টা থাকলো, m2 v2 জায়গায় আমরা এটাকে বসাবো, তাহলে কি পাবো, m2 u1 ফার্স্ট টার্ম m2 দিয়ে সবকটাকে গুণ হচ্ছে মাইনাস m2 u2 প্লাস m2 v1। ঠিক আছে, বাহ। দেখো এই m2 u2টাকে এদিকে নিয়ে গেলাম, দিয়ে আমি u1 কমন নিলাম, এইটাকে যদি এদিকে নিয়ে যাই u1 কমন যাবে, পড়ে থাকবে কি m1 মাইনাস m2 প্লাস m2 u2কে যদি এদিকে নিয়ে যাই তাহলে 2m2 u2 হয়ে যাবে, তাহলে 2m2 u2 হয়ে যাবে। এদিকে কি পড়ে আছে, এই দুটো টার্ম পড়ে আছে, v1টা যদি কমন নিই পড়ে থাকবে m1 প্লাস m2, তাহলে v1 সমান কত হবে, v1 সমান কত হবে বুঝতেই পারছো, m1 প্লাস m2টা নিচে চলে যাবে, তাহলে প্রথম টার্মটা আসবে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1, এটা ফার্স্ট টার্ম, প্লাস 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্ম। তাহলে এইভাবে আমরা v1 বেগটা খুব ইজিলি বার করতে পারবো, বুঝতে পারছো। এবার v2টা কী করে বার করবো, সেটা বার করা খুব সোজা, সেটা হচ্ছে 1 এর জায়গায় 2 পুট করো, তাহলে v2 সমান কত হবে, একের জায়গায় 2, তাহলে m2 মাইনাস m1 হবে, এটা 1 আর 2 চেঞ্জ করলে কিছু পরিবর্তন হয় না, m1 প্লাস m2 হবে, এটা হয়ে যাবে u2 প্লাস 2m1 হবে, m1 প্লাস m2 হবে ইন্টু u1 হবে। তাহলে এই হচ্ছে v1 আর v2 এর মান, বুঝে গেছে। তেমন কিছু নয় কঠিন, আশা করি করতে পারবে। তাহলে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের v1 আর v2 মান হচ্ছে এরকম হবে। প্রথমত ভরবেগটা সংরক্ষিত হবে, দ্বিতীয়টা আগমন বেগ আর অপসরণ বেগ সমান হবে। এগুলো কতগুলো কেস আছে, সেই কেসগুলোকে নিয়ে আমরা একে একে আলোচনা করব। তো এই হচ্ছে v1 আর v2 মান। তাহলে কতগুলো কেস কী কী, প্রথম কেস দেখি যে যদি দুজনেই সমান হয়, ভরের হয়, যদি কণা দুটোর ভর সেম হয়, তাহলে 1 নম্বর কেস। যদি m1 আর m2 সমান হয় তাহলে v1 কত হবে আর v2 কত হবে বার করবো। দেখো m1 আর m2 যদি সমান হয় এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে এটা থাকলো না, তাহলে m2 জায়গায় m1 পুট করবো, তাহলে 2m1 বাই m1 প্লাস m1 হবে, 2m1 বাই 2m1 হয়ে যাবে, কেটে যাবে, তাহলে u2 হয়ে যাবে, তাহলে v1 হয়ে গেল u2। v2 বার করি, এই টার্মটা 0 হয়ে গেল, এইটা হবে কি 2m1 বাই m1 প্লাস m1 মানে 2m1 বাই 2m1 মানে u1 হয়ে যাবে। তারপরে কি দেখছি, বস্তু দুটোর বেগ ইন্টারচেঞ্জ হবে, v1টা u2 হয়ে যাচ্ছে আর v2টা u1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এর যে বেগ ছিল সেইটা এখন দ্বিতীয়টার বেগ হবে, আর দ্বিতীয়টার বেগ ছিল যা সেটা প্রথমটার বেগ হবে। তাহলে এটা আমাদের 1 নম্বর কেস। 2 নম্বর কেস, যদি u2টা 0 হয় তাহলে কি হবে, যদি u2টা 0 আর m1 আর m2টা যদি সমান হয়, এটা একটা স্পেশাল কেস, ঠিক আছে। যদি u2টা 0 হয়ে যায় তাহলে v1টা 0 হবে। u2টা 0 মানে কি, দ্বিতীয় বস্তুটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, প্রথম বস্তুটা গিয়ে ধাক্কা মারছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে v1 সমান u2, তাহলে v1টা 0 হয়ে গেল, অর্থাৎ প্রথম বস্তুটা এসে স্থির হয়ে গেল, আর v2টা কত হবে, v2টা u1 হবে। অর্থাৎ প্রথম বস্তুটা যদি দ্বিতীয় বস্তুটাকে ধাক্কা মারে, দুজনের ভর যদি সেম হয়, প্রথম বস্তুটা স্থির হয়ে যাবে আর দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর বেগ নিয়ে ছুটে চলে যাবে, ঠিক আছে। 3 নম্বর কেস, 3 নম্বর কেস দেখি। 3 নম্বর কেস, ইন জেনারেল u2টা 0 হলে জেনারেল সমীকরণ কী হবে আমরা এটাকে বার করি আগে। সেক্ষেত্রে v1টা কত হবে, যেহেতু u2টা 0 মানে এই বস্তুটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে u2টা 0 হয়ে গেলে v1 সমান হবে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1, আর v2 সমান কত হবে, v2 হচ্ছে u2টা 0 মানে এই টার্মটা 0, এই টার্মটা পড়ে থাকবে 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1, ঠিক আছে। এটা জেনারেল কেস। এরপরে এর থেকে আমরা আরও দুটো কেস বার করব। 4 নম্বর কেস বার করব। 4 নম্বর কেসে বলছে
যে যদি প্রথম কণাটা খুব ভারী হয়, দ্বিতীয় কণাটা স্থিরই আছে কিন্তু দ্বিতীয় কণাটাকে স্থির করে রেখেছি, প্রথম কণাটা যদি খুব ভারী হয় অর্থাৎ m1 যদি মাঝ গ্রেটার দেন m2 হয়, তাহলে v1টা কত হবে এই সমীকরণ থেকে বার করো। যদি m1টা m2 থেকে যদি খুব ভারী হয় তাহলে m2টাকে নেগলেক্ট করতে পারি, তাহলে m2 দুটো নেগলেক্ট হয়ে গেল, তাহলে m1/m1 মানে 1 হয়ে গেল, তাহলে v1 সমান হয়ে যাবে u1। অর্থাৎ প্রথম বস্তুটার বেগের কোনো পরিবর্তন হবে না, প্রথম বস্তুটার বেগের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় বস্তুটার বেগ কত হবে v2টা, তুমি m2টাকে বাদ দাও কারণ m2টা খুব হালকা, তাহলে 2m1/m1 কেটে গেল, 2 পড়ে থাকলো, তাহলে 2u1 হয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেছে? এটা 4 নম্বর কেস। আরেকটা কেস আছে, সেটা আমাদের ফার্স্ট কেস, সেকেন্ড লাস্ট কেস, সেটা হচ্ছে 5 নম্বর কেস। 5 নম্বর কেস বলছে যে যদি m2টা অনেক ভারী হয়, যদি m2টা অনেক ভারী হয়, মাঝ গ্রেটার দেন m1 হয়, তাহলে সেক্ষেত্রে v1টা কত হবে? যদি m2টা খুব ভারী হয় তাহলে m1টাকে নেগলেক্ট করে দিতে পারি, তাহলে -m2/m2 হবে, এটাকে বাদ দিয়ে দিলাম, -m2/m2, m2 কেটে তাহলে মাইনাস পড়ে থাকলো, তাহলে v1 সমান হবে -u1। তাহলে এটা খুব ভারী বস্তু, এটা যদি u1 বেগে ধাক্কা মারে সে আবার un বেগেই ছুটে চলে যাবে, তাই তো হয়। একটা খুব ভারী কোনো জিনিস আছে, সেই একটা ক্যারামেল গুটি দিয়ে যদি আমি ধাক্কা মারি তাহলে সেটা কী করবে, সেই ভারী বস্তুটাকে ধাক্কা মেরে আবার ছিটকে চলে আসবে, তাহলে v1 সমান -u1 হবে, যদি ধাক্কা মেরে আবার ফিরে চলে আসবে। আর v2টা কত হবে, v2টা কত হবে, v2টা কত হবে, যেহেতু m2টা অনেক বড়, m2টা অনেক বড়, আমি এটাকে নেগলেক্ট করি যদি 2m1/m2 হবে, কত হবে 2m1/m2 ইন্টু u1 হবে। এখন যেহেতু m2টা খুব বড় তাহলে এটা অলমোস্ট ইকুয়াল টু 0 হবে, তার মানে দ্বিতীয় বস্তুটা যেমন ছিল, যেটা যেমন স্থির ছিল সেই অবস্থাতেই থাকবে, তার বেগের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে টোটাল স্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানে তোমার বেগগুলোকে ক্যালকুলেশন করতে দেয় এবং বিভিন্ন কেসগুলোর থেকে পুরো অঙ্ক দেয়। এটা যদি ঠিকঠাক জানা থাকে তুমি অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে। আচ্ছা চলো দেখি তারপর আসা যাক যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কী জিনিস। ঠিক আছে, যে সংঘর্ষগুলো হয় সবাই স্থিতিস্থাপক সংঘর্ষ হয় না, স্থিতিস্থাপক সংঘর্ষ নয় বলেই চলে। সাধারণত নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন প্রোটনের মধ্যে যে সংঘর্ষ হয় সেগুলো তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ। বেশিরভাগই তোমার আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। তো যদি আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সেক্ষেত্রে তার ইকুয়েশনটা কী বা স্থিতিস্থাপক গুণাঙ্ক কী জিনিস সেটা আমরা আলোচনা করব। আমরা কি ছিল ছবিটা, এটা m1 ভরের বস্তু, তার বেগ ছিল u1, এটা ছিল m2 ভরের বস্তু, তার বেগ ছিল u2। সংঘর্ষের পর m1 বস্তুর বেগ হয়ে গেল v1 আর m2 বস্তুর বেগ হয়ে গেল v2। এই যে u1 - u2 এইটাকে আমরা বলবো আগমন বেগ। আগমন বেগ অর্থাৎ দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুকে কত বেগে আসতে দেখবে সেটার উপর তো ডিপেন্ড করছে যে কত জোরে ধাক্কা মারবে। আর v2 - v1, v2টা অবশ্যই বড়, সেটা হচ্ছে অপসরণ বেগ। অপসরণ বেগ অর্থাৎ প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে কত বেগে যেতে দেখবে। যদি বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কী জিনিস, সেটা হচ্ছে অপসরণ বেগকে যদি আগমন বেগ দিয়ে ভাগ করি তাহলে সেইটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, অর্থাৎ v2 - v1 বাই u1 - u2, এইটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, অপসরণ বেগ বাই আগমন বেগ। ঠিক আছে, এখন যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সেক্ষেত্রে ই এর মান হয় 1, অর্থাৎ সেক্ষেত্রে u1 - u2 সমান v1 - v2 হয়। 2 নম্বর, যদি আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, যদি আংশিক স্থিতিস্থাপক অন্য যে কোনো ধরনের সংঘর্ষ সেটা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় তাহলে সেক্ষেত্রে ই এর মান <1। আর 3 নম্বর, যদি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, যদি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, যদি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেক্ষেত্রে ই এর মান 0 হয়। ই এর মান 0 কখন হবে, একমাত্র সম্ভব যদি v2টা আর v1টা সমান হয়ে যায়। একমাত্র যদি v2 আর v1 সমান হয়ে যায় তাহলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। v2 - v1 0 হয়ে যাওয়া মানে কি, দুজনে একই বেগ নিয়ে যাওয়া, অর্থাৎ সেক্ষেত্রে বস্তু দুটো জোড়া লেগে যায়। দুটো কাদার তার যদি তাদের মধ্যে সংঘর্ষ হয় তাহলে পরস্পর জোড়া লেগে যায়, সেইটা হচ্ছে আমাদের পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। পূর্ণ স্থিতিস্থাপক না, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেটাকে আমরা বলবো পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, দুটো বস্তু যেতে যেতে জোড়া লেগে গেল দিয়ে একই বেগ নিয়ে চলতে শুরু করলো, সেটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ।
বুঝতে পেরেছি? চলো, যদি আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, যদি এই কেসটা হয়, তাহলে সেক্ষেত্রে বেগের ফর্মুলা কী হবে, আর যদি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সেক্ষেত্রে বেগের ফর্মুলা কী হবে সেটা আমরা বার করব। যদি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তো সেক্ষেত্রে আমরা শক্তির অপচয়টা বার করব, মনে রাখবে, সেটা আমাদের পরীক্ষায় দেয়। আংশিক স্থিতিস্থাপক ক্ষেত্রে আমাদের শক্তির অপচয় দেয় না। তাহলে আমরা এইটা বার করি প্রথমে, আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বেগটা কী হয় সেটা আমরা বার করব। তো এই হচ্ছে আমাদের সংঘর্ষ। আংশিক স্থিতিস্থাপক যদি হয়, ভরবেগ তো সংরক্ষিত হবেই, m1u1 প্লাস m2u2 ইজিক্যাল টু m1v1 প্লাস m2v2 হবে। এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। আরেকটি ইকুয়েশন কী হবে, সেটা হচ্ছে v2 মাইনাস v1 সমান হচ্ছে e ইন্টু u1 মাইনাস u2, তাই তো, ই এর সংখ্যা অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা v2 সমান বলতে পারি e u1 মাইনাস e u2 প্লাস v1। এইটাকে আমরা এখানে পুট করব, ঠিক আছে। একটু বড় হবে, প্রথম টার্মটা m1u1 প্লাস m2u2 যা হচ্ছে থাকলো, প্লাস দ্বিতীয় টার্মটাতে m1 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, v2 জায়গায় আমরা এটাকে বসাবো। তাহলে e m2u2 m2u1, সরি একটু ভুল করলেই গন্ডগোল হয়ে যাবে, m2u1 মাইনাস e m2u2 প্লাস m2v1, ঠিক আছে। আবার আগের মতন e1টা এখানে আছে, e1টা এইদিকে নিয়ে যাব, দিয়ে e1টা কমন নেবো, পড়ে থাকবে m1 মাইনাস em2, em2 ওদিকে চলে গেল, ঠিক আছে, প্লাস এইটা এদিকে যাব, এইটা যদি এদিকে নিয়ে যাই m2u2 কমন যাবে, m2u2 কমন যাবে, পড়ে থাকবে 1 প্লাস e, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, এখানে 1, এখানে e পড়ে থাকবে, m2u2টা কমন নিয়ে নিয়েছি, আর এদিকে কি পড়ে আছে v1, যদি কমন নিই তাহলে m1 প্লাস m2 পড়ে থাকবে। তাহলে সেখান থেকে v1 সমান কত পাবো, v1 সমান পাবো m1 মাইনাস e m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস m2 ইন্টু 1 প্লাস e বাই m1 প্লাস m2 ইন্টু u2, ঠিক আছে। আগে কি ইকুয়েশন পেয়েছিলাম, এই ইকুয়েশনটা পেয়েছিলাম, দেখো ই এর জায়গায় 1 বসাও, তোমরা আগের ইকুয়েশনটা পেয়ে যাবে, কারণ আগের ইকুয়েশনটাতে স্থিতিস্থাপক সংঘর্ষ ছিল, ই এর মান 1 হয়, তাহলে m1 মাইনাস m2 হয়ে যাবে, আর এখান থেকে 2 হয়ে যাবে, 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2। যদি v2 বার করতে যাই, m1 এর জায়গায় m2 বসাবো, তাহলে m2 মাইনাস e m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2 প্লাস m1 ইন্টু 1 প্লাস e বাই m1 প্লাস m2 ইন্টু u1। এই হচ্ছে ভি এর ইকুয়েশন। v2 ইকুয়েশন আলাদা করে বার করতে হয় না, কখনোই বার করার চেষ্টা করবে না, v1 পেয়ে যাওয়ার পর v2টাকে 2 এর জায়গায় 1 বসিয়ে দিলে হয়ে যাবে, নিচেটা কোনো চেঞ্জ হয়ে যাবে না, কারণ m2 প্লাস m1ও যা m1 প্লাস m2 তাই, ওই জন্য নিচেরটা কোনো চেঞ্জ হবে। তাহলে এই হচ্ছে আংশিক স্থিতিস্থাপক যদি সংঘর্ষ হয় সেক্ষেত্রে বেগের সমীকরণ, ঠিক আছে। এবার যদি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেক্ষেত্রে বেগ কত হবে এবং সেক্ষেত্রে শক্তির অপচয় কত হবে সেইটা আমাদের বার করতে দেয়। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেয় না। আংশিক স্থিতিস্থাপকের ক্ষেত্রে তোমরা অঙ্কে বার করতে পারবে, আমি সেটা দেখিয়ে দেবো। তো যদি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সংঘর্ষের পর বস্তু দুটো জোড়া লেগে যায়, তাহলে তখন তার ভর হবে m1 প্লাস m2 আর এর বেগ হবে v, ঠিক আছে। যদি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে বস্তু দুটো জোড়া লেগে একটা বস্তুতে পরিণত হয়, তাহলে এই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র তো মারবে, তাহলে সেক্ষেত্রে m1 u1 প্লাস m2 u2 সমান হবে m1 প্লাস m2 ইন্টু v, তাহলে সেক্ষেত্রে v কত হবে m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2, এটি হবে v। এক্ষেত্রে শক্তির অপচয় হবে অবশ্যই, শক্তি কমে যাবে, কারণ শক্তি তো বাড়তেই পারে না, কারণ আমরা তো বাইরে থেকে শক্তি দিচ্ছি না, তাহলে শক্তি কখনোই বাড়বে না, শক্তি কমে যাবে। কতটা শক্তি কমবে সেটা যদি আমরা ডেল্টা ই বলি, প্রথমে শক্তি ছিল হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার, এটা হচ্ছে প্রথমে শক্তি, এর গতিশক্তি প্লাস এর গতিশক্তি, সেখান থেকে বাদ দেবো হাফ, পরে শক্তি m1 প্লাস m2
ইন্টু ভি স্কোয়ার, এটা বাদ দেবো। ঠিক আছে, প্রথমত হাফটা পুরো কমন নেই, কী পড়ে থাকে m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টার্ম, হাফটা তো কমন নিয়ে নিয়েছি, ভি স্কোয়ারটা যখন এখান থেকে বসাবো তখন পুরোটা স্কোয়ার বসবে, নিচেরটারও স্কোয়ার থাকবে, একটা m1 প্লাস একটু একটা m1 প্লাস m2 কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে থাকবে m1 u1 প্লাস m2 u2 তার স্কোয়ার বাই m1 প্লাস m2, বুঝে গেল? ওপরটা স্কোয়ার থাকবে আর নিচেরটা একটা কেটে গেছে, শুধু m1 প্লাস m2 পড়ে থাকবে। ঠিক আছে, চলো আমরা হাফটা থাকলো, পুরোটা লস আউট করি, m1 প্লাস m2 লস আউট করি। তাহলে প্রথম এটা গুণ করবো m1 u1 স্কোয়ারের সঙ্গে এটা গুণ করবো, তাহলে প্রথম টার্ম থাকবে m1 স্কোয়ার u1 স্কোয়ার, দ্বিতীয় টার্ম থাকবে m1 m2 u1 স্কোয়ার, m2 u2 স্কোয়ার দিয়ে গুণ করি, প্রথম টার্ম থাকবে m1 m2 u2 স্কোয়ার, এটা u2, ঠিক আছে, এটা u2 স্কোয়ার, দ্বিতীয় টার্ম থাকবে m2 স্কোয়ার u2 স্কোয়ার। ঠিক আছে, এইটাকে ভাঙবো, মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে ভাঙবো, a প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস দিয়ে ভাঙবো, প্রথম টার্মটা হচ্ছে a স্কোয়ার, তাহলে m1 স্কোয়ার u1 স্কোয়ার, দ্বিতীয় টার্ম থাকবে মাইনাস দিয়ে 2 m1 m2 u1 u2, আর লাস্ট টার্ম থাকবে m2 স্কোয়ার u2 স্কোয়ার, m2 স্কোয়ার u2 এর স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে m2 স্কোয়ার u2 স্কোয়ার। এখন m1 স্কোয়ার কেটে যাবে, m2 স্কোয়ার আর এটা কেটে যাবে, বাদ বাকি একটা দুটো তিনটে টার্ম আছে, হাফটা আগে থেকেই আছে, তিনটে টার্ম থেকে m1 m2 কমন যাবে, m1 m2 বাই m1 প্লাস m2 নিচে পড়ে আছে, m1 প্লাস m2 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে, এটা থাকছে u1 স্কোয়ার, এটা থাকছে u2 স্কোয়ার, এটা থাকছে মাইনাস 2 u1 u2, তার মানে কি পড়ে থাকলো হাফ m1 m2 বাই m1 প্লাস m2, এইটা মানে কি u1 মাইনাস u2 তার স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এই শক্তিটার মান কিন্তু পজিটিভ, কারণ ভর তো পজিটিভই হয়, এখানে স্কোয়ার হয়ে আছে মানে এটাও পজিটিভ, তাহলে শক্তির অপচয় পজিটিভ বেরোচ্ছে, তাহলে শক্তির অপচয় কিন্তু হবে, যদি এরকম পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে শক্তির অপচয় ঘটে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা তিন ধরনের সংঘর্ষ মোটামুটি পড়লাম, একটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, আর এটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। চলো অঙ্ক করি। কি দিয়েছে অঙ্কটাতে দেখো, বলছে একটি 5 কেজি এবং অন্যটি 10 কেজি ভরের বল পরস্পরের দিকে যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 14 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, যদি সংঘর্ষ গুণাঙ্ক 0.8 হয় তাহলে সংঘর্ষের পর এদের বেগ কত। চলো করি। এটা হচ্ছে u1, এটা হচ্ছে m1, এটা হচ্ছে u1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে u2, এটা হচ্ছে m1, সংঘর্ষের পর বেগ হলো v1, এটা হচ্ছে m2, সংঘর্ষের পর হচ্ছে v2। তো আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে m1 সমান 5 কেজি, m2 সমান বলেছে 10 কেজি। আচ্ছা, u1টা দিয়েছে কত, u1টা দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, u2টা কত দিয়েছে, u2 দিয়েছে 14 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইবার একটা মুশকিল আছে, কিন্তু বলেছে বিপরীত দিকে যাচ্ছে, পরস্পরের বিপরীত দিকে, অর্থাৎ u2টা এই দিকে নয়, u2টা আমাদের দিয়েছে এই দিকে, অর্থাৎ u2টা আমাদের -14 মিটার পার সেকেন্ড নিতে হবে, পরস্পরের দিকে যাচ্ছে বলেছে, ওই জন্য u2টা আমাদের নেগেটিভ নিতে হবে। তাহলে ফার্স্ট যে কন্ডিশন m1 u1 প্লাস ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে 5 × 10 মানে এটা 50 হয়ে গেল, 10 × -14 মানে -140 হয়ে গেল, 5 × v1
প্লাস এম টু হচ্ছে 10, 10 ইন্টু ভি টু, এটা মাইনাস 90 হয়ে গেল। 5v1 প্লাস 10v2, তাহলে v1 প্লাস v2 হয়ে গেল -18, 2v2 সমান -18। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করে দিলাম সব কটাকে, তাহলে v1 প্লাস 2v2, 5 18 90 -18, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। ঠিক আছে, সেকেন্ড ইকুয়েশন কি বলেছে? সেকেন্ড ইকুয়েশনে ইটা বলেছে 0.8, ই 0.8 মানে হচ্ছে v2 মাইনাস v1 ইকুয়াল টু ই ইন্টু u1 মাইনাস u2, এটা হচ্ছে ই এর সংজ্ঞা। তাহলে v2 মাইনাস v1 সমান কত হবে? 0.8 ইন্টু u1টা কত 10, u2টা কত -14, তাহলে +14, 24 ইন্টু 8, 8 4 32, 2 হাত থাকলো 3, 8 2 16, আর 3 92, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। 1 আর 2 কে যোগ করি, তাহলে v1 কেটে যাবে, v2 প্লাস 2v2 মানে 3v2 হবে, যোগ করছি 19.2 মাইনাস 18 মানে 1.2 হবে, তাহলে v2 কত হবে? 0.4 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় বস্তুটা যেটা এইদিকে যাচ্ছিল সেটা তার ডিরেকশন চেঞ্জ করবে, পজিটিভ বেরিয়েছে। আচ্ছা v1টা কত হবে? এখান থেকে বার করি, v1 সমান হবে, এটা এদিকে নিয়ে যেতে হবে, v1 সমান হবে v2 মাইনাস 19.2 মানে 0.4 মাইনাস 19.2, তার মানে -18.8 মিটার পার সেকেন্ড। অদ্ভুত, দেখো প্রথম বস্তুটা যেদিকে আসছিল ধাক্কা মারার পর তার উল্টো দিকে যাবে এবং তার বেগ হচ্ছে 18.8, মাইনাস বেরিয়েছে মানে যেদিকে আসছিল তার উল্টো দিকে যাবে। ঠিক আছে, তাহলে ডিরেকশনগুলো ঠিক করে লিখবে, কোনটা মাইনাস কোনটা প্লাস সেটা কিন্তু ঠিক যেন থাকে, তার মানে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি, এটা আমাদের শেষ অঙ্ক আশা করছি। চলো ঠিক আছে, 1 কেজি ভর এবং 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি বস্তুর সঙ্গে 0.5 কেজি ভর এবং 5 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ধাবমানের অন্য একটি বস্তুর বিপরীত দিকে এসে সংঘর্ষ ঘটালো। এই কেসটা বিপরীত দিকে এসে সংঘর্ষ ঘটাচ্ছে এবং পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেল, মানে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ভর হয়ে গেছে m1 প্লাস m2, বেগ হয়ে গেল v। যুগ্ম ভরের বেগ কত, এর ফলে গতিশক্তির অপচয় কত হলো বার করতে বলেছে। লিখে নি কি পেয়েছি। a1টা দিয়েছে আমাদের 1 কেজি, m2টা দিয়েছে 0.5 কেজি, তাই তো। u1টা দিয়েছে 10 সেন্টিমিটার সেকেন্ড মানে 0.1 মিটার পার সেকেন্ড, আর u2টা দিয়েছে 0.05 মিটার পার সেকেন্ড, 0.1 মিটার পার সেকেন্ড আর 0.0 সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে দিলাম, ব্যাস, আর কিছু দেয়নি, যুক্ত হয়ে গেছে। বেগের মান কত হয়? বেগের যে সমীকরণ হয় সেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2, এটা এক্ষুনি করলাম আমরা, মান বসাই, তাই তো। প্রথমে ভরবেগ m1 u1 প্লাস m2 u2, ডিরেকশন বসাইনি, পরে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু v, সেখান থেকে v সমান আমরা এইটু পেয়ে যাবো। তাহলে মানগুলো বসাই, 1 ইন্টু 0.1, তাহলে প্রথমটা হয়ে গেল 0.1 প্লাস m2 ইন্টু u2 5 ইন্টু 0.05 মানে 0.025, কিন্তু এটা মাইনাস, কারণ u2টা মাইনাস মিটার পার সেকেন্ড, কারণ বিপরীত দিকে যাবে বলেছে, কারণ এটাকে প্লাস নিলে এটাকে মাইনাস নিতে হবে। ঠিক আছে, এই মাইনাসে গোলমাল হয়ে গেলে কিন্তু অঙ্ক ভুল হয়ে গেল। বাই মোট ভর 1.5, উপরটা কত হলো, উপরটা বিয়োগ করলে 0.075 বাই 1.5, দশমিকটা তুললাম, এই দশমিকটা তুললাম, নিচে 100 আসবে, 15 75 কাটলাম, 5 15 75 মানে 0.05 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে ফাইনাল বেগ। ঠিক আছে, তাহলে ফাইনাল বেগ ফর্মুলা পেয়ে গেলাম। এবং আমাদের দিয়েছে শক্তি অপচয় কতটা হবে, তাহলে ডেল্টা ই এর ফর্মুলা আশা করি মনে আছে, হাফ ইন্টু m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 মাইনাস u2 তার হোল স্কয়ার। এগুলো মুখস্থ রাখবে, মনে রাখবে, যত মনে রাখবে তত ভালো, চটপট অঙ্কগুলো করতে পারবে। তাহলে হাফ ইন্টু m1 m2 কত, m1 m2 হচ্ছে 1 ইন্টু 0.5 মানে 0.5, m1 প্লাস m2 হচ্ছে 1.5, u1 মাইনাস u2, তাহলে 0.1, এটা 0.1 মাইনাস মাইনাসে প্লাস 5, তাহলে 0.1
প্লাস 0.05, তাহলে 0.15 এর স্কোয়ার, ঠিক আছে, 0.15 এর স্কোয়ার। এই দশমিকটা তুললাম, চলো এটা মুছি, ক্যালকুলেশনটা তো করি। হাফ ইন্টু, কাটবো না, 5/15 ইন্টু, এটা হবে 15 ইন্টু 15 বাই 15 ইন্টু 15 ইন্টু 10⁻⁻4 করি, সবচেয়ে ভালো। এটা 10⁻², দুটো 10⁻², 10⁻4, একটা 15 কেটে গেল। 5×15 75, 75কে 2 দিয়ে ভাগ করলে 37.5 ইন্টু 10⁻⁻4 এত জুল পরিমাণ শক্তি নষ্ট হয়। বুঝতে পারলে? শক্তির অপচয় হবে এইটা, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা এই স্থিতিস্থাপক সংঘর্ষ, আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, এগুলো মোটামুটি বুঝতে পেরেছো। এর উপরে অনেক রকমের অঙ্ক আছে, পরের দিন বা নেক্সট ভিডিওগুলোতে আমরা সেই অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অনেকটা আছে, পরের দিন আবার আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, সেখানে অন্যরকম সংঘর্ষ, এগুলো নিয়ে আলোচনা করব না, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু লাগবে, এটা কিন্তু ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত থাক, পরে ভিডিওতে আবার দেখা হবে, ভালো থেকো।